নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি। শুভ সন্ধ্যা এবং আপনাদের সকলকে আজকের আমার ফেসবুক লাইভে স্বাগত। খুব একটা বেশি সময় আজকে নেব না। বলতে পারেন আমি অনেকটা আজকের লাইভে আসা অনেকটা বাধ্য হয়ে আসা। তার কারণ হচ্ছে মিথ্যাচার বলে একটা কথা আছে। মিথ্যাচার এবং মিথ্যা কথা সেগুলো বেশি দিন টেকে না। একটা কথাই আছে যে বেশি দিন মিথ্যে কথা এবং মিথ্যাচার চালানো যায় না। আর মিথ্যার রাজপ্রাসাদে বসে যে প্রাসাদ আপনি বানাবেন সেই প্রাসাদ বেশি দিন টিকবে না। সেই প্রাসাদ কখনো না কখনো কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তো যেই জন্য আজকে জয় বাংলা, জয় বাংলা, জয় বাঙালি, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, সব স্লোগান আমাদের, বন্দে মাতরম, সব স্লোগান আমাদের। একটা অনুরোধ করব, যারা বাঙালি আমার লাইভে আসছেন আসুন, যারা অবাঙালিরা আসছেন আপনারাও স্বাগত। কিন্তু অনুরোধ হচ্ছে এসে এই অকথ্য কুকথ্য গালিগালাজ না দিয়ে, অকথ্য কুকথ্য বাজে ভাষা ব্যবহার না করে, গালাগাল না দিয়ে আমার বক্তব্য যদি শুনতে চান শান্তভাবে শুনুন। আমার বক্তব্যের উপর যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আমি আমার লাইভের শেষে 2 মিনিট দিই। যদি কোনো প্রশ্ন কারোর থাকে সেই প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। কিন্তু এই গালাগাল করে কিছু লাভ নেই, ঠিক আছে? এই যে গালাগাল আপনারা করছেন, আমার ছেলের বার্থডের কেক কাটছি, সেখানে এসে গালাগাল, এটার কি মানে বাস্তবিকতা আছে? ছেলের বার্থডের কেক কাটছি, ওখানে গালাগাল। আমি ঝাড়খণ্ডের আমাদের সম্মেলন আছে ফেব্রুয়ারির 23 তারিখ। ঝাড়খণ্ডের আমাদের ফেব্রুয়ারির 23 তারিখ আমাদের সংগঠনের সম্মেলন আছে, সেটা নিয়ে পোস্ট দিয়েছি। সেখানে ত্রিপুরার কিছু উপজাতি ভাই বোনেরা এসে গালাগাল করছে। কেন ভাই? ওইটার সাথে তোমার গালাগালের সম্পর্কটা কোথায়? আমি এইটা বুঝতে পারি না। তো সেই জন্য বলছি, যদি কোনো বিতর্ক করতে হয় আমার সাথে, কোনো বিষয়ে আমি বক্তব্য রাখছি সেটা নিয়ে, যদি মনে হয় যে আমার কোনো বক্তব্যে ভুল আছে, তুমি লাস্টে আমাকে 2টা প্রশ্ন কেউ করতে পারে, আমি সেই প্রশ্নের উত্তর দেব। পরিষ্কার কথা। আমি এখন কোনো উত্তর দেব না এই মুহূর্তে। আমি এখন কিছু বক্তব্য রাখতে এসেছি। প্রথমে আমি আমার বক্তব্য রাখব এবং কথা দিচ্ছি আমার বক্তব্য শেষ হওয়ার পর 2 মিনিটের জায়গায় 5 মিনিটও দিতে রাজি আছি। সব প্রশ্নের উত্তর আমি দেব। এবার আমি বক্তব্যে যাব। প্রথম কথা হচ্ছে, আনন্দবাজারের 93 পরিবার, আজকে আমি খবর পেলাম 97 পরিবার, 97 থেকে নাকি 110 জন পরিবার, এটা এখনো ক্লিয়ার না, তবে 93 পরিবার আমার কাছে একটা লিস্ট ছিল। এবং সেই 93 পরিবার যারা বাস্তুচ্যুত হয়েছে আনন্দবাজারের, যারা এই মুহূর্তে বেশিরভাগ আনন্দবাজার পুলিশ স্টেশনে আছে, এটা কি সত্যি না এটা মিথ্যা? এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। এটা সত্যি না এটা মিথ্যা? ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এরা এই যে আনন্দবাজার অ্যাটাক হয়েছে, এটা কখন হয়েছে? সাহিল দেববর্মা, আপনি যদি আমাকে দেখতে না পারেন তাহলে আপনার কাছে অনুরোধ, আপনি এই মুহূর্তে 1 মিনিটও থাকবেন না আমার লাইভে এবং আমার লাইভ থেকে সরে যান। আমার ফেসবুকে আসবেন না।
আপনি লিখছেন তো আপনি দেখতে পারেন না, তাহলে আপনি চলে যান, আপনি আসছেন কেন? আর যদি আপনার কোনো বক্তব্য থাকে, আমার বক্তব্যের শেষে আপনি প্রশ্ন করতে পারেন। এরকম উৎপটাং আমার এখানে এসে লিখবেন না। আমি শুরুতেই অনুরোধ করেছি, আরেকবার অনুরোধ করলাম, আপনি আমাকে দেখতে পারেন না, আসবেন না লাইভে। আমি আপনার সাথে কথা বলতে আসিনি এবং আপনার উদ্দেশ্যে কোনো বক্তব্য আমার নেই, এটা প্রথমে আপনি বুঝে নিন। হ্যাঁ, তো আনন্দবাজারের যে 93 পরিবার বাস্তুচ্যুত হয়েছেন, আমি ভালো আছি, সবাইকে আমার নমস্কার। অনেকে আমাকে উদ্দেশ্য করে এখানে লিখছেন, দাদা কেমন আছেন, নমস্কার স্যার, সবাইকে আমার নমস্কার। আমি কমেন্ট দেখছি না এখন আর, সেই জন্য কেউ মনে করবেন না। বক্তব্যের শেষে আমি আপনাদের সাথে সকলের সাথে কথা বলবো, যারা যারা যা যা প্রশ্ন করবেন। তো 93 পরিবার যারা আনন্দবাজারে বাস্তুচ্যুত হয়েছে, তারা কিসের পরিপ্রেক্ষিতে হয়েছে? আমার কাছে যে খবর, আপনারা সত্যি হলে সেটা আমাকে সত্যিটা বলবেন, নিচে বলবেন হ্যাঁ দাদা সত্যি। আর যদি আমার বক্তব্যে কোনো ভুল থাকে, সেই ভুলটা ধরিয়ে দেবেন এবং আমি ক্ষমা চেয়ে নেব। আমার কাছে যেগুলো আমি ডেটা কালেক্ট করেছি তার উপরে ভিত্তি করে আমি কথাটা আজকে বলছি। সেই জন্য আমি আপনাদের দিকে তাকিয়ে সবসময় কথা বলবো না, আমার ডেটার থেকে আমি কথা বলবো। একটা সংগঠন, যেই সংগঠনের নাম হচ্ছে জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিএএ, জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে একটা সংগঠন আপনাদের ত্রিপুরার, যেটার নাম জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিএএ। যতটুকু আমি জানি, এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের ত্রিপুরার কংগ্রেসের সভাপতি ছিলেন, মানে প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ দেববর্মা। তো উনি এই মুভমেন্টটার মূল ব্যক্তি। যদি আমার কোনো ভুল থাকে তাহলে এখানে এটা লিখবেন যে হ্যাঁ চন্দনদা আপনার এখানে তথ্যে ভুল আছে। তো জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএএ এর যে মূল পরিচালক, তার মধ্যে প্রধান যতটুকু আমি জানি ওনার নাম হচ্ছে প্রদ্যোৎ দেববর্মা। তো এবং সেই সাথে ওনার সাথে আরও অনেকেই আছেন, খুব সম্ভবত পাতালকন্যা নামক একজন নেত্রী আছেন, আরও নানান নেতা নেত্রীরা ওনার সাথে আছেন এবং ওরা জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএএ বানিয়েছে। যদিও জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএএ ছাড়াও এই প্রদ্যোৎ দেববর্মা মহাশয়ের আরেকটা সংগঠন আছে, যেটা উনি কংগ্রেসের সভাপতির পদ থেকে রেজিগনেশন দেওয়ার পর উনি বানিয়েছিলেন। সেই সংগঠনের নাম তিপ্রা। তিপ্রা মানে ত্রিপুরা ইন্ডিজেনাস পিপলস অ্যাসোসিয়েশন বা এরকম কিছু একটা উনি বানিয়েছেন। তো এইবার আমি যে প্রশ্নটা এখানে তুলতে চাই, 9 আর 10 তারিখ অ্যান্টি সিএএ বন্ধের ডাক দেওয়া হয়েছিল ডিসেম্বরে, তাই তো? 9 এবং 10 ডিসেম্বর 2019 কাঞ্চনপুর মহকুমা জুড়ে অ্যান্টি সিএএ একটা বন্ধ ডেকেছিল এবং এই বন্ধ ডেকেছিল জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএএ। যদি ভুল বলছি এখানে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন যে চন্দনদা আপনার এই তথ্যে ভুল আছে। তো জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএএ যখন এই কল করে ডিসেম্বরের 10 তারিখ, কাঞ্চনপুরের মহকুমা শাসকের অফিসের দপ্তরের সামনে থেকে শুরু করে ওই সম্পূর্ণ রাস্তাটা আমি যখন গেছিলাম, আমি গিয়ে ঘুরে এসেছি, টায়ার পোড়ার গন্ধ তখনও আমি পেয়েছি। আমি 23 জানুয়ারি 24 জানুয়ারি ওই রাস্তায় গেছি এবং ওই মহকুমা শাসকের যে কাঞ্চনপুর মহকুমা শাসকের যে দপ্তর, সেখানের সামনের রাস্তাটায় আমি টায়ার পোড়ার গন্ধ পেয়েছি। সেখানকার বাড়িঘর, সামনের বেড়া ঘর ভাঙাচোরা, এগুলো আমাকে দেখানো হয়েছে। মানে সেখানে ভায়োলেন্স হয়েছে। যদি বারবার বলছি, ভুল বললেই আমাকে আটকাবেন, কিন্তু আমি ক্ষমা চাই। যে রেকর্ড আমি বিভিন্ন মিডিয়া রিপোর্টের থেকে পেয়েছি, বিভিন্ন জনগণের সাথে কথা বলে আমি যেগুলো বক্তব্য আমি রেকর্ড করতে পেরেছি, তার ভিত্তিতে আমি আজকে এই লাইভটা করছি। এবং গত 2-3 দিন থেকে ত্রিপুরায় একটা বাইক র্যালি হচ্ছে এবং তারও নেতৃত্ব দিচ্ছেন এই প্রদ্যোৎ দেববর্মা মহাশয়, এবং উনি ইনডাইরেক্টলি আমাকে নিয়েও দু তিন জায়গায় বক্তব্য রেখেছেন এবং সেই জন্যই আমি এসেছি আজকের
এই লাইভে, নাহলে আমার আসার একদম ইচ্ছে ছিল না। তো আমি পুরো क्रोनोलॉजी নিয়ে এসেছি, মানে ও क्रोनोलॉजी समझ लीजिए आज आप लोग, क्रोनोलॉजी को समझाने के लिए, ঠিক আছে? তো এখন এই যে 9 আর 10 তারিখ ওখানে জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএএ, এটার মধ্যে অনেকগুলো সংগঠন আছে যতটুকু আমি জানি, এবং এরা এই সংগঠনের মধ্যে কোনো বাঙালি সংগঠন নেই। এই ফ্রন্টটা সম্পূর্ণ অবাঙালিদের ফ্রন্ট, সম্পূর্ণ। তো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয়, এরা সিএ এর বিরুদ্ধে সেদিন পুরো মহকুমা জুড়ে 10 ডিসেম্বর বন্ধের ডাক দিয়েছিল। আমার প্রথম প্রশ্ন, মাননীয় প্রদ্যোৎ দেববর্মা মহাশয়, আপনাকে আমার নমস্কার। আপনারা আমার এই নমস্কারের ভিডিওটা ওনাকে পাঠাবেন। ওনার প্রতি আমার কোনো অসম্মানের ব্যাপার নেই, শুধু আমি একটা কথা বলেছি যেটা আমি এখনো স্টিক করে আছি। ওনার প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই, ওনার প্রতি কোনো রাগ নেই, কিচ্ছু নেই। হতেই পারে না আমি ওনাকে চিনি না, ওনার সম্পর্কে নানান রিপোর্ট আসছে, তার ভিত্তিতে আমি একটা কথাই বলেছিলাম, এই মুকুটহীন সম্রাট বলেছিলাম, সেটা নিয়ে কিছু লোকের আপত্তি, তো সেটা তো অসম্মান করার জন্য বলিনি। আমার তো রাজা উনি নন, আমি আজকেও বলছি, আর এই ভারতবর্ষে কোনো রাজা নেই। তো একজন, আমি নাগরিক, উনিও একজন নাগরিক। আমার যতটুকু মানে সম্মান প্রাপ্য, ওনারও অতটুকুই সম্মান প্রাপ্য, পরিষ্কার কথা। তো আমার ওনার প্রতি কোনো অশ্রদ্ধা করার কোনো ব্যাপার নেই। আমি ওনার কাছে জানতে চাই, মাননীয় প্রদ্যোৎ দেববর্মা মহাশয়, আপনি বলেছেন এই 2-3 দিনের র্যালিতে যে আপনার মুভমেন্ট অ্যান্টি বেঙ্গলি মুভমেন্ট নয়, নাম্বার 1। আমি জানতে চাই যে সংগঠন আপনি বানিয়েছেন জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএএ, তাতে কি কোনো বাঙালি সংগঠন আছে? এটা আমাকে জানাবেন। যদি কোনো বাঙালি সংগঠন থাকে আপনার আন্দোলনের সমর্থনে, তাহলে আমি এক ধাপ আগাতে পারি আপনার দিকে, সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমি জানতে চাই আপনি কেন এই সাধারণ মানুষগুলোকে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে খেপিয়ে দিচ্ছেন? এটা আমার দ্বিতীয় প্রশ্ন আপনাকে। আর দস্তুর মতো আপনি মিথ্যে কথা বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে। আপনার একটা ভিডিও আমি ডাউনলোড করেছি, কারণ এটা ডিলিটও হয়ে যেতে পারে, বেশ কিছু ভিডিও দেখেছি ডিলিট হয়েছে, এই জন্য আমি ডাউনলোড করে আমার কাছে স্টোর করেছি। সেখানে আপনি বলছেন बांग्लादेश में इस टाइम 1,90,00,000 माइनॉरिटीज है। 1,90,00,000 माइनॉरिटीज बांग्लादेश में है, और मेरे पास खबर है कि वो 1,90,00,000 इस देश में आ जाएगा, हमारे इधर आ जाएगा, त्रिपुरा में आ जाएगा, और यहां पे तो कोई प्रूफ देने का जरूरत नहीं है, तो वो तो आके सीए लेके यहां पे बस जाएगा त्रिपुरा में। এই যে একটা ভয় আপনি সাধারণ মানুষগুলোকে আপনারা বোঝাচ্ছেন, আপনি এই যে মিথ্যাটা বলছেন, দাদা আমার হাত জোর করে আপনার কাছে অনুরোধ, এই কাজটা করবেন না। কারণ আমি কিন্তু সিএ এর বিরোধী, প্রথম কথা বলে দিই, আমি কখনো সিএ এর পক্ষে কথা বলি না। আমাদের স্ট্যান্ড প্রথম দিন থেকে, উই রিজেক্ট সিএ, আমরা এই সিএএ চাইনি। কিন্তু এর অর্থ এই না যে আমরা দেশভাগের বলি হওয়া লোকগুলোর নাগরিকত্ব চাই না। আমরা দেশভাগের বলি হওয়া প্রত্যেকটা মানুষের নাগরিকত্ব সম্মানের সাথে বেঁচে থাকার, এখানে ভারতবর্ষের বুকে সম্মানের সাথে নাগরিকত্বের সাথে বেঁচে থাকার অধিকার চাই, এটা পরিষ্কার। কারণ এই বাংলাদেশ কোনো আলাদা রাষ্ট্র ছিল না, এটা একদম শুরুতেই বলে দিতে চাই। এই বাংলাদেশ এই ভারতবর্ষের এবং বঙ্গভূমির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। এই বঙ্গভূমির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এই বাংলাদেশ। বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তান হয়েছিল, সে মায়ানমার ছিল না, সে থাইল্যান্ড ছিল না, সে চায়না ছিল না, সে ইন্দোনেশিয়া ছিল না, মালয়েশিয়া ছিল না, এরা সব আলাদা কান্ট্রি। নেপালও ছিল না,
ভালো করে আমার কথা শুনে নিন। এরা সব কিন্তু আলাদা দেশ। এই যে মিথ্যাচার চলছে, ভালো করে শেয়ার করুন যাতে ব্যাপারটা পৌঁছে যায়। কিন্তু একটা কথা বলছি, যারাই আমার লাইভ দেখছেন, বাঙালি বন্ধু, ভাই, বড় ভাই, ছোট ভাই, কাকা, জ্যাঠা, আমার বাবার বয়সী যারাই দেখছেন, একটা গালি কিন্তু কাউকে দেবেন না। যদি আপনারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে গালি দিচ্ছে, আমি সেই গালি হজম করতে আমি প্রস্তুত, এবং প্রত্যেকটা গালি মাথা পেতে নিতে প্রস্তুত। তাতে আমি গালি খেলে যদি আমার জাতি জনগোষ্ঠীর উপরে অত্যাচার কম হয়, আমি গালি খেয়ে যদি আমার জাতি জনগোষ্ঠী দুর্দশা দুঃখ লাঘব হয়, আমি প্রত্যেকটা গালিগালাজ মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু আপনাদের প্রত্যেকটি বঙ্গ সমাজের, আপনারা যারা বাংলাভাষী যতজন আজকে আমার লাইভ দেখছেন, আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ, কাউকে গালিগালাজ আপনারা করবেন না। যখন আমি এই কথাটা বলি যে গালিগালাজ করবেন না, তার কারণ হচ্ছে আমরা একটা সিভিলাইজ সোসাইটির থেকে বিলং করি। আমরা মারামারি পছন্দ করি না, আমরা কাউকে গালাগালি পছন্দ করি না, আমরা অন্যের অধিকার, অন্যের সংস্কৃতি, ভাষাকে হরণ করতে চাই না। পরিষ্কার আমাদের নিজেদের স্থিতি যেটা, সেটা একদম পরিষ্কার, কোনো আগ্রাসন আমাদের নেই। আমরা যেটা বলছি বা আমরা যেটা চাইছি সেটা পরিষ্কার, আমরা আমাদের অধিকার চাইছি। আমরা আমাদের ভাষিক জনগোষ্ঠীর যে বেঁচে থাকার ন্যূনতম অধিকার, যে অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়, যে মৌলিক অধিকার, যে গণতান্ত্রিক অধিকার, যে সাংবিধানিক অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়, সেই সংবিধানের কাছে আমরা সবাই দায়বদ্ধ। এবং আমরা যদি মাথা ঝুঁকিয়ে কোথাও যদি দাঁড়াই, সেইটা ভারতবর্ষের সংবিধানের সামনে আমরা মাথা নত করি। কোনো রাজা মহারাজার সামনে আমরা মাথা নত করিনি, আমরা করবও না, এটা আপনারা বুঝেনি। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আপনাদের সকলকে অনুরোধ যে কাউকে গালাগালাজ করবে, আপনারা করবেন না। কেউ দিচ্ছে দিতে দিন, তারা তাদের, যারা গালি দিচ্ছে তারা তাদের ব্যবহার, তাদের স্বভাব সবার সামনে, পৃথিবীর সামনে নিয়ে আসছে। আমার লাইভ, আমার পোস্ট পৃথিবীর মানুষ দেখে, এবং পৃথিবীর মানুষ এটা বুঝে নিচ্ছে যে কারা কোথায় কিভাবে আছে এবং কারা কি ধরনের মেন্টালিটি নিয়ে থাকে। সুতরাং আপনাকে আমাকে কিচ্ছু করতে হবে না। এবার আমি আসল কোথায় আসি। বঙ্গদেশ আজকের বাংলাদেশ, বঙ্গদেশ ইস্ট পাকিস্তান। 1947-এর 14 আগস্টের মিডনাইটে ম্যাকমিলান লাইন দিয়ে কেটে দেওয়া হয়েছিল। আপনার আমার বঙ্গভূমিকে কেটে দেওয়া হয়েছিল, আপনার আমার বঙ্গভূমিকে কেটে দেওয়া হয়েছিল। আমাদের জিজ্ঞেস করেছিল কেউ? আজকে যারা বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানে আছে তাদের কেউ জিজ্ঞেস করেছিল যে কালকে থেকে আপনারা ইস্ট পাকিস্তানে চলে যাচ্ছেন, আপনারা কি মেনে নেবেন ইস্ট পাকিস্তানে যাওয়া? কাউকে জিজ্ঞেস করা হয়েছিল? জিজ্ঞেস করা হয়নি। যদি জিজ্ঞেস করা হয়নি, তাহলে আজকে আমরা কারোর কথায় কান কেন দেব? কেন দেব? ভারত স্বাধীন হয়েছে আমাদের রক্তের বিনিময়ে, ভারত স্বাধীন হয়েছে আমাদের ভূমির বিনিময়ে, আমাদের জমি জমা বাড়ি সব কিছুর, আমাদের সম্পত্তির বিনিময়ে। ভারত স্বাধীন হয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের রক্তের বিনিময়ে, মানুষের বিনিময়ে। এদিকে ভারত স্বাধীন হয়ে পার্টিশন হয়ে ইস্ট পাকিস্তান দিয়ে দেওয়া হয়েছে। আমার মাকে 2 ভাগ করা হয়েছে, আমার মার কেটে 2টো ভাগ করা হয়েছে শরীরকে। সুতরাং আজকে যারা বাংলাদেশ বাংলাদেশ বলছে, বাংলাদেশি বাংলাদেশি বলছে, তাদের এটা জেনে নেওয়া উচিত ওই বাংলাদেশ পাকিস্তান, আজকের যে বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান, এটা কখনো বার্মা ছিল না। ভালো করে শুনে নিন, আজকের ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশ কখনো নেপাল ছিল না। আজকের বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান কখনো মায়ানমার ছিল না, কখনো থাইল্যান্ড ছিল না, চায়না ছিল না। এটা ভালো করে বুঝে নিন। ইন্দোনেশিয়া ছিল না, মালয়েশিয়া ছিল না, আমেরিকা ছিল না। এই বাংলাদেশ আমার আমার রাষ্ট্রের একটা ভূমি, আমার রাষ্ট্রের একটা ভূমি। বঙ্গ একটা রাষ্ট্র ছিল 1947, এবং তার প্রধানমন্ত্রী হতো, জানেন তো? ভারত স্বাধীন হওয়ার আগে কিন্তু বঙ্গদেশের প্রধানমন্ত্রী হতো। ভালো করে বুঝবেন, চিফ মিনিস্টার হতো না, প্রধানমন্ত্রী হতো। এই গালাগালি করবে না কিন্তু এখানে এসে, বলে দিলাম। শ্যামল দেববর্মা, অনেক সহ্য করেছি, গালাগালাজ দেবে না।
আমি আমার ভাইদেরও বলেছি কেউ কাউকে গালাগালাজ দিতে না। আপনার পছন্দ হয় না, আপনি এখান থেকে বেরিয়ে যান। ইউ হ্যাভ নো রাইট টু কাম অ্যান্ড স্প্লিট, আন্ডারস্ট্যান্ড? আপনি বেরিয়ে যান। আপনার আমার এখানে লাইভে এসে ফালতু বকওয়াস করবেন না। আপনি বেরিয়ে যেতে পারেন, সব কিছুর একটা সীমা আছে। বেরিয়ে যান এখান থেকে। যারা আমার লাইভ শুনে এখানে গালাগাল করবেন তারা বেরিয়ে যান। আর আমার বাঙালি ভাইরা গালাগাল করবেন না, এদের স্বভাব, এদের মেন্টালিটি ওরা নিজেরাই দেখাচ্ছে। তো যে বঙ্গদেশ আজকে বাংলাদেশ, সেটা আমার মার শরীরের একটা অংশ। এটা আমরা অস্বীকার করব না, কেউ অস্বীকার করবেন না। আমার দেশ ভেঙে দেওয়া হয়েছে, আমার মানুষ এই পার থেকে ওই আমার দেশের এক অংশ থেকে আরেক অংশে এসছে। তারা রিফিউজিও হতে পারে না, পরিষ্কার কথা। তারা রিফিউজি হতেই পারে না। তারা এই দেশের মানুষ, যখন খুশি আসবে, এটাই তো আমি বলছি, যখন খুশি আসবে। এবার এই প্রদ্যোৎ দেববর্মা মহাশয়ের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি বলেছেন বাংলাদেশে মাইনরিটি 1,90,00,000 আছে, তারা নাকি সব চলে আসবে এই দেশে, কারণ তাদের কিছু প্রমাণ করতে হবে না, তারা কবে আসছে, তারা চলে আসবে। এবার আমি বলতে চাই ওনাকে, মহাশয়, আমি সিএএ সমর্থন করি না, সকলে আমাকে জানে, সবাই জানে আমি সিএএ এর বিরোধী। তারপরেও বলছি, এই সিএএ আপনি ভালো করে একবার পড়ে নেবেন। সেখানে একটা ইয়ার মার্ক আছে, কাট অফ ডেট, সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2014। 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা এই দেশে এসছে তাদেরকেই কিন্তু এই দেশের নাগরিকত্বের আবেদন করার অনুমতি দেওয়া হবে। আবেদন করার অনুমতি। যে মিথ্যা কথা মাননীয় প্রদ্যোৎ দেববর্মা মহাশয় তার বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, যার জন্য এই মানুষগুলোকে আমি একজনকেও আমি দোষ দিই না। এই যে গালি দিচ্ছে এসে, কাউকে দোষ দিই না, কারণ ওদের মাথা মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো যারা দেখছেন তাদের মধ্যে থেকেও তাদেরকেও বলি, আপনারা ভালো করে শান্তি মতো আমার কথাগুলো শুনুন। আমার কথাগুলো শুনলে আপনারা কিছু বুঝতে পারবেন। এবং আগামীকাল যখন আপনারা প্রদ্যোৎদার সাথে আপনাদের কারোর দেখা হলে বলবেন যে চন্দনদা এটা জিজ্ঞেস করেছে, বা আমার নাম নিয়েই বলবেন চন্দন জিজ্ঞেস করেছে, বা ওই যে গালিটা দিচ্ছেন গালি দিয়েই বলবেন যে ওই গালি দিয়ে অমুক জিজ্ঞেস করছে, এটা সত্যি না মিথ্যা, এটা জিজ্ঞেস করবেন। আমার কোনো আপত্তি নেই। যে চন্দনদা বলছে যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদেরকে আবেদন ভালো করে শুনবেন, নাগরিকত্ব দেওয়া হচ্ছে না, আবেদন করার তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, বুঝছেন আপনারা? তার মানে হচ্ছে যদি কেউ বাংলাদেশ থেকে এসে থাকে এই দেশে এবং সে যদি 2014 31 ডিসেম্বরের আগে আসে এবং তার নাগরিকত্বের সমস্যা আছে, তাহলে সে সিএ এর মাধ্যমে যদি আবেদন করতে চায় তাহলে সে আবেদন করতে পারবে। কত? 2014 31 ডিসেম্বর। এবং তা প্রমাণ করতে হবে। প্রদ্যোৎ দেববর্মা মহাশয়, আপনি বলছেন কোনো কাগজপত্র ছাড়া করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে? কখনো পারবে না। এই মিথ্যা কথা আপনাকে হাত জোর করে বলছি। পরিস্থিতি আপনি অনেক উত্তপ্ত করেছেন, আর করবেন না, এটা আমার বিনম্র অনুরোধ। মাথা নত করেই আপনার কাছে অনুরোধ করলাম, প্লিজ সিএ এর কাগজগুলো পড়ে নেবেন। সেখানে বলা আছে 31 ডিসেম্বর 2014 পর্যন্ত যারা এসছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তাদেরকে প্রমাণ দিতে হবে। এই রুল এখনো বলেনি, রুল বানানো হচ্ছে। তাদেরকে প্রমাণ দিতে হবে যে 31 ডিসেম্বর 2014 আগে তারা ভারতবর্ষে প্রবেশ করেছে, না হলে অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে ওনার প্রথম মিথ্যাচার, যেটা উনি মিথ্যে কথা বলছেন। দ্বিতীয় কথা, মাননীয় প্রদ্যোৎ দেববর্মা মহাশয় এবং আপনাদের যে এই সংগঠন জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএ, আমাকে একটা কথা বলুন, আপনারা ত্রিপুরায় সিএ চান না, তাই তো? পশ্চিমবঙ্গ চায় না, আমিও চাই না, আমরা তো চাই না যে সিএ হোক, পরিষ্কার কথা, ক্লিয়ার স্ট্যান্ড। কিন্তু আপনার কাছে প্রশ্ন, এডিসি এলাকা সিএ এর আওতার বাইরে,
এডিসিতে সিএএ লাগু হবে না। সিএএ যখন তৈরি করা হচ্ছিল সেই সময় এই রেজলিউশন পাস করা হয়েছে এবং পরিষ্কার করা হয়েছে। সিএএ যখন বানানো হচ্ছিল সেখানে একদম পরিষ্কারভাবে লেখা হয়েছে যে উত্তর পূর্বাঞ্চলে ভালো করে আপনারা সকলে শুনবেন, উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যে আইএলপি মানে ইনার লাইন পারমিট লাগু আছে উত্তর পূর্বাঞ্চলে, এক। দ্বিতীয়, উত্তর পূর্বাঞ্চলে যেগুলো এডিসি আছে, 6 শিডিউল এরিয়া আছে, সেখানে সিএএ অ্যাপ্লাই হবে না। তার মানে হচ্ছে আপনার এডিসি লোকালিটি এলাকায় একজন বাঙালি, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এখানে বাঙালি তো লেখা নেই সিএতে। সিএ কিন্তু বাঙালির জন্য না, এটা একটা কথা মনে রাখতে হবে। শুধু বাঙালির জন্য কিন্তু সিএ নয়, সিএ হচ্ছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন এদের জন্য। তার মানে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা উপজাতিরাও এসছে, অনেক উপজাতি এসছে কিন্তু এই দেশে, শুধু ত্রিপুরার উপজাতি না, আরও অন্যান্য নর্থ ইস্টার্ন স্টেটে আরও অনেক উপজাতি আছে, পশ্চিমবঙ্গেরও অনেক উপজাতি আছে, যারা 2014 31 ডিসেম্বর পর্যন্ত ওই পার থেকে এই পারে এসছে। চাকমারা এসছে, আমার কাছে প্রমাণ আছে, চাকমারা এসছে, আরও অনেকে আছে। আমি ত্রিপুরার অনেক জনজাতির নাম নিতে পারি, নেব না, দরকার নেই, কিন্তু যেটা সত্যি সেটা বলছি। এই যে তারা এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া, মানে নাগরিকত্ব দেওয়া না, এটা তো একটা টুপি, নাগরিকত্বের একটা টুপি। তাদেরকে অ্যাপ্লাই করার, আবেদন করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তার মানে 31 ডিসেম্বর 2014 আগে যদি আসেন, আপনি প্রমাণ দিতে হবে আপনি আগে এসছেন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই যে এই যে ধর্মীয় সম্প্রদায়, সেটার প্রমাণ দিতে হবে। তৃতীয়, আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি বাংলাদেশের নাগরিক বা পাকিস্তানের নাগরিক, আফগানিস্তানের নাগরিক, সেটারও প্রমাণ দিতে হবে। এই প্রমাণগুলো যদি থাকে তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে অনেকে অনেকগুলো জনজাতির নাম লিখছেন, আমি হ্যাঁ বললাম, এর বাইরেও আছে, আমি দিতে পারি অনেক। তার মানে শুধু বাঙালি সিএ দিয়ে নাগরিকত্বর আবেদন করবে না, বাঙালি ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের আরও অনেক জনগোষ্ঠী আছে যারা এই সিএ দিয়ে আবেদন করবে। পাবে না ওটা পরের গল্প, ওটা ছেড়ে দিচ্ছি। আমি সিএ এর বিরোধী, এটা বলে দিচ্ছি বারবার, তারপরেও আমি এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার মানে সিএ হচ্ছে আবেদন করার একটা প্রক্রিয়া সরকার নিয়ে এসছে, যে কেউ যদি 2014 31 ডিসেম্বর পর্যন্ত ভারতবর্ষে এসে থাকে তাহলে তারা এই সিএ দিয়ে নাগরিকত্ব আবেদন করতে পারে। অলরাইট, এটা ক্লিয়ার, তাই তো? আপনারা একটু হ্যাঁ না বলবেন। তাহলে মাননীয় প্রদ্যুৎ দেববর্মা মহাশয়, আপনাকে শ্রদ্ধা করেই বলছি, নতমস্তকে শ্রদ্ধা করে বলছি, আপনি কেন মিথ্যে কথা বলছেন? আপনি কেন ত্রিপুরার নিরীহ মানুষগুলোকে নিয়ে রাজনীতি করছেন? আপনি বলছেন আমি রাজনীতি করছি না। দাদা, আপনি তো রাজনীতি করছেন। কেন করছেন? ছাড়ুন না এই সমস্ত। আপনি যদি রাজনীতিতে আসতে চান, কেন দেবে না বাঙালিরা আপনাকে ভোট? আপনি পরিষ্কার বলুন আপনি আসতে চান, আমি থাকবো তো আপনার সাথে। আমিও বলছি আমি রাজনীতির লোক নই, কিন্তু আপনি বলুন আপনি রাজনীতিতে আসছেন, আমি আপনার সাথে থাকবো। কিন্তু আপনি কেন সাধারণ ভোলা ভালা মানুষগুলোকে নিয়ে রাজনীতি করতে চাইছেন? আপনি কেন বলছেন এই চুক্তি হলে পরে এই সিএ এর মাধ্যমে 1,90,00,000 বাংলাদেশি মাইনরিটিসরা সব এই দেশে চলে আসবে? একজনও আসতে পারবে না, আমি বলছি তো, গ্যারান্টেড আসতে পারবে না, এত সহজ না। কারণ আবেদন করার পর সেটা আবার ধাপে ধাপে অনেকভাবে স্ক্রুটিনি হবে,
ব্লক লেভেলে হবে, সার্কেল লেভেলে, ব্লক লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে এবং তারপরে ফাইনালি সেন্ট্রাল লেভেলে হবে। এবং সেন্ট্রাল লেভেলে যাওয়ার পরে যারা এটা তদন্ত করবে, কেন্দ্রীয় সরকারের একটা তদন্ত করে এরকম একটা সংস্থা, সেটা হবে খুব সম্ভবত, কারণ জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টে এটাই লেখা ছিল। আমি যখন কথা বলি তখন তথ্য প্রমাণ নিয়ে কথা বলি, ঠিক আছে? এই হচ্ছে পুরো 450 পাতার রিপোর্ট সিএ এর উপরে ভারত সরকারের। এটা আপনারা উল্টো দেখছেন, হ্যাঁ, আপনাদের পেছন দিকটাও আমি দেখাতে পারি, দেখে নিন। লোকসভার 2016 বিল, ঠিক আছে, লোকসভা সেক্রেটারিয়েট 2019। তো এখানে পরিষ্কার লেখা আছে যে তদন্ত করবে তারা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিস্ট উইং। এত সহজে নাগরিকত্ব কেউ পাবে না। কবে পাবে তার কোনো সিদ্ধান্ত হয়নি, কত টাইম লিমিট কিচ্ছু নেই। এটা একটা আবেদন করার প্রক্রিয়া, এবং তারাই আবেদন করতে পারবে যারা 2014 31 ডিসেম্বর পর্যন্ত। এই মিথ্যাচার থেকে আপনি প্লিজ, আপনার কাছে অনুরোধ, এই মিথ্যাচারটা করবেন না। কেউ ওই প্রার্থীকে আজকের দিনে এসে এখানে কোনো নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। যাদের কাছে প্রমাণপত্র আছে যে তারা ওই টাইম লাইনের আগে এসছে, তারাই আবেদন করতে পারবে, আর কেউ করতে পারবে না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসছে। আপনি বলছেন আপনাদের আন্দোলন বাঙালির বিরুদ্ধে না, ঠিক আছে, আমি মেনে নিলাম আপনাদের আন্দোলন বাঙালির বিরুদ্ধে না। তাহলে মাননীয় প্রদ্যুৎ দেববর্মা মহাশয়, আপনার কাছে আমার বিনীত অনুরোধ এবং প্রশ্ন, সেটা হচ্ছে 10 ডিসেম্বর যে কাঞ্চনপুর মহকুমা জুড়ে আপনারা যে জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএ, এই যে এটার এগেনস্টে আপনারা ওখানে বন্ধ ডাকলেন, কেন ডাকলেন? এই এলাকায়, এডিসি এলাকায় কিন্তু সিএএ ইমপ্লিমেন্ট হবে না। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বলে দিয়েছে যে এডিসি এলাকাতে কোনো সিএএ লাগু হবে না। তাহলে সেখানে এরকম একটা বন্ধ ডেকে পরিস্থিতি উত্তপ্ত করে দেওয়ার কি মানে ছিল? এটা আমার বিনীত অনুরোধ আপনার কাছে, সেইটার প্রশ্নের উত্তর দেবেন। আপনার সাধারণ মানুষ আজকে বেশ কিছু জামাতিয়া, দেববর্মা এরকম টাইটেল এরকম আছেন, এবং ব্রু, রিয়ান, বিভিন্ন নাম আমার কাছে সব আছে, আমার মেসেঞ্জারে তাদের মেসেজ আছে। লাস্ট 2-3 দিন থেকে এরকম 8-10 জন যারা ভদ্রভাবে কথা বলছিল আমার মেসেঞ্জারে, আমি তাদের সাথে কথা বলছিলাম। তাদের আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কোথায় থাকো, এডিসিতে থাকো না এডিসির বাইরে থাকো? তারা বেশিরভাগই বলেছে আমরা এডিসিতে থাকি। আমি তাদের বলেছি যে আপনারা কি জানেন যে আপনাদের এডিসি এলাকাতে সিএএ কিন্তু অ্যাপ্লাই হবে না? তাদেরকে বলেছি যে আপনারা কি এটা জানেন? তারা আমাকে বলেছেন, না দাদা, আমরা তো জানি না, আমরা তো জানি সিএএ আমাদের এখানেও অ্যাপ্লাই হবে, আমাদের মহারাজ এসে বলছেন এখানে তো আন্দোলন হচ্ছে। আমি বললাম প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, হাত জোর করে আপনারা সিএ এর পুরো জিনিসগুলো পড়ে নেবেন। তারপরে আমাকে বললো যে আমাকে প্রমাণ দিতে পারেন? আমি বললাম হ্যাঁ, প্রমাণ দিতে পারি। আমি প্রমাণ কাগজ স্ন্যাপশট নিয়ে ওদেরকে আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি। পড়ার পরে আমাকে বললো, দাদা খারাপ পাবেন না, আপনাকে আমরা ভুল ভেবেছিলাম। আমি এটা স্ক্রিনশট আমার ফেসবুক টাইমলাইনে দিতে পারি। কম করে 10-12 জন উপজাতি ছেলেমেয়েরা আমাকে আজকে এবং কালকে পরশু 3 দিন থেকে বলেছে, দাদা ক্ষমা করবেন, আপনাকে ভুল ভেবেছিলাম। আমার এটাই তো প্রশ্ন, মানুষকে কেন আমরা ভুল বোঝাবো? আমি রাজনীতি করি না, এবং প্রদ্যুৎদা বলছেন উনিও রাজনীতি করেন না। তাহলে আপনি কিসের জন্য আমি আর আপনি আমরা এইগুলো এই ধরনের কাজ করব যেখানে মানুষ ভুল বুঝবে? একটা জিনিসকে নিয়ে মানুষ কেন ভুল বুঝবে আপনাকে আমাকে নিয়ে? আপনি তো একটা ভালো পরিবারের একজন মানুষ। আমি যদি আজকে বলি যে আমি কাউকে আজকের দিনে রাজা মানি না, কিন্তু আমি তো আপনার পূর্বপুরুষকে তো রাজা মানি। আমি বীর বিক্রম মানিক্যকে তো মহারাজ মানি, উনি মহারাজ ছিলেন তো।
কাঞ্চনপ্রভা মহারানী, উনি আমাদের মহারানী ছিলেন, আমি মানি, নত মস্তকে মানি, এবং ওনাদের অবদান অনস্বীকার্য, এর মধ্যে কোনো ভুল নেই। কখনো আমি বলিনি ওনাদের বিরুদ্ধে একটা কথা, কখনো, আজ পর্যন্ত আমার লাইফ টাইম। যদি কোথাও বলে থাকি কেউ তুলে দিক, আমি কালকে থেকে ফেসবুক টেসবুক ডিলিট করে দেব। আমি কখনো বলিনি। তারা সম্মানীয় ব্যক্তি ছিলেন, এবং সেই পরিবারের যেহেতু আপনি সন্তান, আপনাকে এই শ্রদ্ধাটা এই জন্যই করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে সিএ তো এডিসিতে লাগু হবে না। স্ক্রিনশট কে চাইছে? স্ক্রিনশট দে। হ্যাঁ, অ্যারিয়েল দেববর্মা, আপনি আমাকে একটা কথা বলুন। আপনি কি জানেন যে আপনার এডিসি এলাকাতে সিএ লাগু হবে না? আপনি এখানে হ্যাঁ কি না বলুন। আপনি জানেন কি না যে এডিসি এলাকায় সিএএ লাগু হবে না? এটা এখানে আগে হ্যাঁ কি না লিখুন, তারপরে স্ক্রিনশট আপনাকে আমি প্রাইভেটলি পাঠাবো। ওরা আমাকে পাবলিক করতে না করেছে, এই জন্য আমি পাবলিক করবো না। আমি যাদের কথা দিয়েছি আমি করবো না। আমি আপনাকে প্রাইভেটলি পাঠিয়ে দিব, কিন্তু আপনি আগে এখানে হ্যাঁ কি না বলুন। আপনি কি জানেন কি জানেন না যে সিএএ এডিসি এলাকাতে লাগু হবে না? সেটা আপনি বলুন। আর যদি না জানেন তাহলে জেনে নিন। জানানোর জন্যই আমি লাইভে এসেছি। এখানে ঝগড়া করতে আসিনি, কাউকে ছোট করতে আসিনি, কাউকে অসম্মান করতে আসিনি। পরিষ্কার কথা। সবাই আমরা ভাই বন্ধু, আমরা তো ভারতের নাগরিক, আমরা একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, এটাই তো বলি। কিসের বিরোধ? কিচ্ছু নেই। আমাদের মধ্যে যারা এসে রাজনীতি করছে, রাজনীতি করে আপনার আমার মধ্যে মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, এইবার যখন এডিসিতে এটা লাগুই হবে না, তাহলে কাঞ্চনপুরের 10 ডিসেম্বর পরিস্থিতি উত্তপ্ত কেন হলো? এটা আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, 3,000 3,500 লোক ওখানে জমায়েত হয়েছিল, যতটুকু আমি জানতে পেরেছি। রায়োটিং কেন হলো? কেন ওখানে ঘরবাড়ি আগুন লাগানো হলো, টায়ার পোড়ানো হলো, মানুষকে মারা হলো, রাস্তা দিয়ে নিরীহ মানুষ যাচ্ছে তাদের মারা হলো? আরও আমি আপনার কাছে জানতে চাই প্রদ্যুৎদা, আনন্দবাজারের নিরীহ মানুষগুলোর ঘর দোকান পাট লুট কেন হলো? তাদের কেন মারা হলো? তাদের ঘর থেকে কেন উচ্ছেদ করা হলো? তাদের ঘর ভেঙে চুরমার কেন করা হলো? দাদা, এটা তো দেখবেন। ওরা আজকে কেন তাদেরকে উদ্বাস্তু হয়ে নিজ দেশে তারা কেন আজকে উদ্বাস্তু হয়ে, বাস্তুহারা হয়ে পুলিশ স্টেশনে কেন তাদেরকে থাকতে হয় দিনের পর দিন? তাদেরকে কেন দুপুরের খাবারের জন্য তাকিয়ে থাকতে হয় যে সরকার থেকে চাল ডাল আসবে না, কে দিবে, না কি দেবে? কেন? তাহলে আপনাদের মুভমেন্ট যদি অ্যান্টি বেঙ্গলি না হয়ে থাকে, তাহলে আপনার এই আন্দোলনের পর 10 ডিসেম্বরের পরিস্থিতি কেন উত্তপ্ত? যদি অ্যান্টি বেঙ্গলি মুভমেন্ট এটা না হয়ে থাকে, তাহলে কেন পথ চলতি বাঙালিদের উপরে আক্রমণ হলো? যদি অ্যান্টি বেঙ্গলি যদি ফিলিংস না থাকতো এই মুভমেন্টের পেছনে, তাহলে কেন আনন্দবাজারের 93টা পরিবার আজকে গৃহহারা? কেন আনন্দবাজারের মানুষগুলোর ঘরবাড়ি ভাঙচুর করা হলো? সেই বৃদ্ধা মহিলা 73 বছরের, তার পিঠে কাঁধে কেন মারা হলো? আপনাদের ঘরেও তো মা আছে, বয়স্ক মহিলা আছে। কিভাবে আপনারা পারলেন বয়স্ক শুধু বাঙালি বলে? আর আপনি বলছেন বাঙালি বিদ্বেষ নেই? আপনাকে হাত জোর করে বলছি, এই যে একটা পরিস্থিতি শুধু রাজনীতির জন্য, সরকারে বানানোর জন্য হোক বা পলিটিক্যাল পাওয়ার পাওয়ার জন্য যদি কেউ করে থাকেন আপনাদের মধ্যে, যে কেউ, এটা করবেন না। জাতিতে জাতিতে সংঘর্ষ এগুলো ঠিক নয়। 70 বছর পেরিয়ে গেছে, আমরা একটা সিভিলাইজড সোসাইটির আমরা বাসিন্দা এবং সিভিলাইজড সোসাইটির নাগরিক। একে অন্যের প্রতি সম্মান দেখিয়ে সসম্মানে থাকা উচিত। তো এটাও আপনার একটা মিথ্যাচার। আপনি বলছেন যে অ্যান্টি বেঙ্গলি না, কিন্তু আপনার আন্দোলনের যে রূপরেখা এবং তার যে ফলাফল আমরা দেখতে পেয়েছি 10 ডিসেম্বর, তা কিন্তু অন্য কথা বলে। মাননীয় প্রদ্যুৎদা, আপনার প্রতি আমার কোনো ধরনের কিছু নেই। আপনি বান্দর বলেছেন আমার জাতিকে, আপনি কিচার বলেছেন,
আমার কোনো রাগ নেই, পরিষ্কার কথা। আপনি বলেছেন বলুন, হ্যাঁ আমরা বাদরিত, এক ডাল থেকে এক ডালে ঘুরে বেড়াই আমরা, সত্যি তো। আমরা একত্রিত না, আমরা বান্দরও না, আমরা হচ্ছি ব্যাংক। 10টা ব্যাংকে একটা পাল্লায় রাখা যায় না, আমরা ব্যাংক। দেখবেন 10টা ব্যাংকে যদি একটা পাল্লায় রাখেন, দেখবেন দুজন লাফ মেরে দিচ্ছে, পড়ে যাচ্ছে, সরে যাচ্ছে। তা আমরা তো এই বান্দর, কিচার, এগুলো মানে সত্যি আমরা আমাদের প্রাপ্য এই কথাগুলো। আপনি ঠিক বলেছিলেন, আপনাকে আমি একদম খারাপ পাচ্ছি না, একজন ঠিক বলেছিলেন আপনি আমাদের। এবার দ্বিতীয় প্রশ্নে আসছি। আপনি বলছেন त्रिपुरार बांगाली एवं हिंदुस्तान के बांगाली सीए का डिमांड नहीं किया। सीए डिमांड बांगाली क्यों करছে কি করছে না, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, প্রত্যেকটা সোসাইটিতে যখন তর্ক বিতর্ক হয় তখন তার পক্ষে এবং বিপক্ষে মত থাকে। আজকে আমি বিপক্ষে হতে পারি, আর আমার দুই বন্ধু এখানে পক্ষে হতে পারে, কিন্তু আমরা যখন এটার বিষয়ে আমরা তর্ক করব এবং কথা বলবো, তখন কিন্তু সেটা শালীনতা বজায় রেখে, একে অন্যের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে, একে অপরের প্রতি সম্মান বজায় রেখে আমরা এই তর্ক বিতর্কগুলো করব। এটা একদম পরিষ্কার কথা। কোনো অবস্থাতেই আমরা যেন নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হোক বা একে অন্যকে অসম্মান করে যেন কথা না বলি, সেইটা হচ্ছে আমাদের দেখা এবং এটা কর্তব্য। যেহেতু আমরা সিভিলাইজড ওয়ার্ল্ডে বাস করি, যদি আমরা সিভিলাইজড না হই সেটা পরের কথা। এখানে হয়তো অনেকেই আছেন যারা নিজেদের মনে করেন না, সেটা আমি জানি না, আমি জাস্ট বললাম। এবার কেউ ডিমান্ড করতেই পারে বা না করতে পারে। আপনি দ্বিতীয়বার বলছেন ममता बनर्जी भी सीएए का अपोज कर रहा है। जी हाँ प्रद्युत दा, ममता बनर्जी भी सीएए का विरोध कर रहा है और साथ में एनपीआर का भी विरोध कर रहा है, साथ में एनआरसी का भी विरोध कर रहा है। आपने गला फाड़ के कई बार पिछले 2-3 दिन में एक ही बात बोले जा रहे हैं कि ममता बनर्जीও सीए এর বিরোধ করছে। তো মমতা ব্যানার্জি যদি সিএ বিরোধ করছে, আপনি সিএ বিরোধ করছেন, ফাইন, মেনে নিলাম আপনার কথা। তাহলে যদি মমতা ব্যানার্জি এনআরসির বিরোধ করছে, আপনি এনআরসি বিরোধ করছেন কি? মমতা ব্যানার্জি এনপিআর এর বিরোধিতা করছে, আপনি কি এনপিআর এর বিরোধিতা করছেন? করছেন না। আপনি সিএ এর বিরোধিতা করছেন, কিন্তু আপনি এনআরসি চান। আপনি সিএ এর বিরোধিতা করছেন, কিন্তু আপনি এনপিআর চান। আপনি সিএ এর বিরোধিতা করে মমতা ব্যানার্জিকে উদাহরণ দিচ্ছেন, কিন্তু আপনি মমতা ব্যানার্জির স্ট্যান্ড ত্রিপুরাতে নেবেন না। যদি আপনি মমতা ব্যানার্জির স্ট্যান্ড ত্রিপুরাতে না নেন, তাহলে আপনি কিন্তু ওর স্ট্যান্ডগুলো নিন পুরোটা, যে আমি এনআরসির এগেনস্টে কথা বলবো, এনপিআর এর এগেনস্টে কথা বলবো, ফাইন, এইটা গেল। এইবার দ্বিতীয় কথায় আসছে। আপনি বলেছেন শরণার্থী নাকি ভারতবর্ষে যে এসছে, শুধু আসাম আর ত্রিপুরা কেন নেবে শরণার্থী? সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হোক। তো সমস্ত ভারতবর্ষে যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল, আমি শুধু সেই ইনফরমেশনটা আপনাকে দিতে চাই। শিলং, আপনি বলছেন মেঘালয় কেন নেবে না? মেঘালয়ে কিন্তু শরণার্থী নেওয়া হয়েছিল। উমপ্লিং বলে একটা জায়গা আছে মেঘালয়ে। সেই উমপ্লিং যে পুরো এলাকাটা, সেই এলাকাটা শরণার্থীদের এলাকা। যারা ইস্ট পাকিস্তান থেকে শরণার্থী হয়ে এসেছিল তাদের এলাকা এই উমপ্লিং। সুতরাং ওখানেও রিহেবিলিটেশন হয়েছে। দ্বিতীয়, মণিপুরেও কিন্তু শরণার্থীদের রিহেবিলিটেশন হয়েছে মণিপুরে। তৃতীয়, আসামের অনেক জায়গায় হয়েছে, আপনাদের ওখানেও হয়েছে। এবার আমি বলছি বিহারে কিন্তু হয়েছে। বিহারেও শরণার্থীদের স্থান দেওয়া হয়েছে, উড়িষ্যায় দেওয়া হয়েছে। আমার কাছে পুরো রিপোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট আছে, আমি সেখান থেকে পড়ছি। উড়িষ্যাতেও দেওয়া হয়েছে, মণিপুরে দেওয়া হয়েছে, ইউপিতে দেওয়া হয়েছে, আন্দামানে দেওয়া হয়েছে,
ছত্তিশগড়ে দেওয়া হয়েছে, উড়িষ্যাতে দেওয়া হয়েছে, তারপরে আপনার আজকের উত্তরাখণ্ডে আছে, তখন ইউপিতে ছিল, অন্ধ্রপ্রদেশেও দেওয়া হয়েছে, মহারাষ্ট্রে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে নাগপুরের ওইদিকে একটা বিশাল এলাকা আছে যেখানে রিফিউজি রিহেবিলিটেশন ইস্ট পাকিস্তান থেকে যারা এসেছিল তাদের দেওয়া হয়েছে। আমার আপনার সাথে কোনো বিরোধ নেই। আমি এই প্রশ্নগুলো এই জন্য এগুলো এখানে উত্থাপন করলাম। আপনি এই কথাগুলো বলছেন, তো সত্যি কথাগুলো আমি তুলে ধরলাম। নেওয়া না নেওয়া আপনাদের উপর। আমি এখানে কারোর বিরুদ্ধে কোনো কমেন্ট করতে আসিনি, এবং আমি বারবার বলছি, বাঙালি যারা আমার লাইভ দেখছেন কাউকে গালাগাল করবেন না। শুরু থেকে বলছি, এখনও বলছি, কোনোভাবে কাউকে অসম্মান অশ্রদ্ধা, সেটা আমি একদম এগুলোর বিরুদ্ধে। কেউ যদি ভুল বোঝে আমাদের, তাদেরকে আমাদের উচিত যে তাদের ভুল ভাঙিয়ে দেওয়ার। আমরা কারোর বিরুদ্ধে নই, আমরা আমাদের অধিকারের প্রশ্নে আমরা কথা বলেছি। এবং আজকে যদি আমি বলি, 10 তারিখ ডিসেম্বরে যে ভায়োলেন্স ওখানে হয়েছিল, মাত্র 3,000 থেকে 3,500 লোক জমায়েত হয়েছিল এবং সেখানে ভায়োলেন্স হয়েছিল। আর তার সপক্ষে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। দশদা মাঠে প্রায় 20 থেকে 25,000 মানুষ জমায়েত হয়েছিল। এই 20 থেকে 25,000 যে মানুষ জমায়েত হয়েছিল, তারা শান্তি মতো এসছে এবং শান্তির সাথে ফিরে গেছে। এরা যখন ফিরে গেছে তখন কিন্তু কোথাও কোনো রকম উশৃঙ্খল কোনো কার্যকলাপ কিচ্ছু হয়নি। কোথাও কেউ কাউকে গালিগালাজ দেয়নি, অন্য সম্প্রদায়কে কাউকে কোনো রকম অশ্রদ্ধা করেনি। ফিরে যাওয়ার পথে কাউকে কোনো ধরনের মারধর কোনো রকম কিচ্ছু হয়নি। তো এইটাই হচ্ছে ডিফারেন্স। আমরা কখনো কোনো ধরনের উগ্রতা, উগ্র জাতীয়তাবাদ বা উগ্র কোনো রকমের কর্ম এবং অপসংস্কৃতির বিরুদ্ধে, এর মধ্যে কোনো ভুল নেই। আমি মনে করি যতটা অধিকার ভারতবর্ষের সংবিধান আমাকে দেয়, ততটা অধিকার আপনাদের সকলের, যতটা জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী এবং যতটা ভাষিক গোষ্ঠী জনগোষ্ঠী আছে, শুধু ত্রিপুরা কেন, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে জনগোষ্ঠী যারাই আছে, সকলের সমান অধিকার, সবার বেঁচে থাকার অধিকার সমান, সবার নিজের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, সাহিত্য এবং তার জাতিগোষ্ঠী জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাওয়ার অধিকার এই ভারতবর্ষের সংবিধান দিয়েছে। কাউকে এতটুকু অশ্রদ্ধা করার অধিকার আমার নেই, আর কাউকে অশ্রদ্ধা করার অধিকার আপনাদের কারণ নেই। আমাদের উচিত আমরা সবাই মিলেমিশে একসাথে থাকব। এই ধরনের যে কোনো ধরনের কথাবার্তা, যেটা দুটো সম্প্রদায়, 3টে সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক অবনতি ঘটতে পারে, সেগুলো যেন না হয়। আজকে প্রদ্যোৎদা বলেছেন আমি 1.5 লাখ টাকা দিচ্ছি, আমাকে ইঙ্গিত করে বলেছেন উনি এসছেন, ভাষণ দিয়ে চলে গেছেন, উনি ওনার পকেট থেকে কেন টাকা দিচ্ছেন না। আমি ওনাকে বলতে চাই, যারা আজকে গৃহহীন হয়ে একটা থানায় আছে, তাদের খাবার দাবার ডেলি 6 টাকার হিসেবে পাচ্ছে, মানুষ গিয়ে গিয়ে জিনিসপত্র পৌঁছাচ্ছে। আপনি 1.5 লক্ষ টাকা দিচ্ছেন, ঠিক আছে, আপনি দিচ্ছেন, আপনার বিবেকে বোধহয় বাড়ছে, আপনি দিচ্ছেন, আপনার দেওয়া না দেওয়া সে আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই 1.5 লক্ষ টাকা এদের জীবন চলবে না। আমার কাছে এদের যে সম্পত্তি ধ্বংস হয়েছে তার লিস্ট আছে, 97টা ফ্যামিলির, 93টা ফ্যামিলির, এবং তার কত টাকা কার নষ্ট হয়েছে তারও লিস্ট আছে, এবং সেই সংখ্যাটা অনেক বড়, সেই সংখ্যাটা অনেক বড়। কিন্তু তারপরেও আমি আপনাকে বলছি, আপনি আমাকে টার্গেট করে লাভ নেই, আমি আপনাকে টার্গেট করে লাভ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি ওইখানে নষ্ট হয়েছে 10 তারিখ ডিসেম্বরে আপনার ডাকা বন্ধে, এবং সেখানে বাঙালি সম্প্রদায়ের 93টা পরিবার আজকে সেখান থেকে বাস্তুচ্যুত হয়ে উদ্বাস্তু জীবনযাপন করছে। আপনার আমাদের সকলের উচিত তারা যাতে তাদের স্বস্থানে স্বভূমিতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করা, এবং আমি সেটা দেখতে চাই আপনার মাধ্যমে যে তারা তার জায়গায় ফিরে যেতে চেয়েছে। আমি আপনাকে স্যালুট জানাবো, তাদেরকে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তারা যে ক্ষতিপূরণগুলো পেয়েছে, আমরাও সরকারের কাছে মেমোরেন্ডাম পাঠিয়েছি, আপনিও সরকারকে বলুন তাদের ক্ষতিপূরণগুলো দিতে এবং তাদেরকে সম্মানের সাথে সুরক্ষা দিয়ে তাদের জায়গায় ফিরিয়ে দিতে। এই বিরোধের রাজনীতির কোনো জায়গা নেই আজকের সমাজে। আমরা সিএএ এর অপোজ করি, আমরা এনআরসিরও অপোজ করি,
উই অপোজ সিএ, উই অপোজ এনপিআর, উই অপোজ এনআরসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো ধরনের বাজে কথা কাউকে বলবেন না, এটা আমার অনুরোধ। আর সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। যে বিষয়গুলো বলতে এসেছিলাম সব বললাম, পরিষ্কার বলেছি। কিছু জিনিস পরিষ্কার হওয়া উচিত, সেগুলো পরিষ্কার করে দিয়েছি। আর যদি কোনো প্রশ্ন থাকে কারণ আমাকে এবার বলতে পারেন, আমি 2 মিনিট আছি। হ্যাঁ, আপনি কৃষ্ণ নাম শোনাতে পারেন, অসুবিধা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন, কোনো প্রমাণ, কিছু আমি যেগুলো কথা বলেছি তার প্রমাণ চাইলেও আমি প্রমাণ দিতে পারি। এডিসি ক্যাবের আওতার বাইরে স্ট্রাইক কেন? এডিসিতে এনআরসি হবে, তাহলে সব প্রোগ্রাম এডিসিতে কেন করছে? ধর্মনগর করুক, কুমারঘাট করুক, আগরতলা করুক, আমার প্রশ্ন দাদা। সঞ্জয় বণিক একদম ঠিক, আপনার এর সাথে আমি একমত। এডিসিতে কিন্তু ক্যাব লাগু হচ্ছে না। তাহলে ওনার যদি লক্ষ্য এটা থাকে যে সমস্ত ত্রিপুরায় ক্যাব লাগু করা হবে না, উনি চাইছেন, তাহলে ধর্মনগর, আগরতলা বা যে সময়, আমার তো পুরোটা আমার জানা নেই, যে সমস্ত জায়গায় এডিসির বাইরে ওনার প্রোগ্রামগুলো ওইখানে হওয়া উচিত। আমি এটাই মনে করি, আপনার সাথে আমি একমত। আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। পি প্রসেনজিৎ দেববর্মা, উনি বলছেন কামকারী তোমার খেয়ে ইন্ডিয়া। আচ্ছা, কি বলছেন? প্রেসিডেন্ট বানার উচিত ইন্ডিয়া, ফুল হিস্ট্রি জানে, খালি কথা 1 টাকা কি বাঙালিকে হেল্প দিয়েছে নাকি? আচ্ছা, আমি পুরোপুরি ইতিহাস ইন্ডিয়ার জানি না, তবে যতটুকু জানি আমার মনে হয় ততটুকু যথেষ্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মানে ছোট মানুষ তো, আমার ইনকাম হচ্ছে লিমিটেড। আমি অনেক কাজ করে বেড়াই, এবং আমি যেটা জানি যে আমার 50,000, 20,000 বা এগুলো 1 লাখ টাকা তুলে যদি আমি দেইও সেখানে, সে দিয়ে তাদের জীবন চলবে না। সুতরাং আমার কাছে ইম্পর্টেন্ট এইটা না যে আমি ব্যক্তিগতভাবে কত টাকা দিলাম, বা আরও অন্য আরেকজন ব্যক্তিগতভাবে কত টাকা তাদের দিল। আমার কাছে সবথেকে বড় প্রশ্ন, এই 93 পরিবার সসম্মানে তাদের জায়গায় ফিরে যাবে। এই 93 পরিবারের কাছে তাদের পুরোপুরি রিহেবিলিটেশন একটা প্রোগ্রাম সরকার নেবে, আমি আশা করি সরকার নেবে। কিছু কথা আমার শুনতে পাচ্ছি, ওদেরকে রিহেবিলিটেট করার জন্য সরকার পদক্ষেপ নিতে চলেছে, এবং তাদেরকে তাদের স্বস্থানে পৌঁছে দেবে, আমি এটা আশা করি। তো এবং সুরক্ষাও দেবে, এইটাই আমরা চাইছি, অন্য কিছু চাইছি না। বাঙালিদের মধ্যে একতা আসবে। একতা মানে কি? মানে আমরা একে অন্যের বিরোধ করবো না, একে অন্যের টেনে নামানোর চিন্তা করবো না। যে যেভাবে কাজ করছে সবাইকে সবভাবে সমর্থন করো। একজনের, আমার হয়তো একটা স্ট্যান্ড তোমার ভালো লাগবে না, যেমন আমি সিএ বিরোধিতা করি, সেটা অনেকের ভালো লাগে না, এবং সেই সাথে এনআরসির বিরোধিতা করি, সেটা অনেকের ভালো লাগে। তো যেহেতু আমি সিএ এর বিরোধিতা করি, সেই জন্য তুমি আমার পিছনে লেগো না। আমার সিএ বিরোধিতা করার কারণ আছে, এবং তুমি সিএ এর সপক্ষে, যদি তুমি পক্ষে কথা বলছো, তোমার কারণ আছে। তো আমি তোমাকে টেনে নামানোর চেষ্টা করবো না, বা আমি তোমাকে গালাগাল করবো না, তোমার বিরুদ্ধে কথা বলবো না। তুমি সিএ সমর্থন করো, ঠিক আছে, আমি সিএ এর বিরোধিতা করছি, আমরা এই জায়গায় এক হতে পারি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম, বিনোদ দেববর্মা, আমি আপনাকে সমর্থন করি, নো সিএ। প্রতিবাদ করুন, কিন্তু গালাগাল দেওয়ার দরকার নেই। কী হবে গালাগাল দিয়ে? আমরা কিছু পাবো না, গালাগাল দিয়ে কিছু পাবো না। কেউ আমাকে যে গালাগালগুলো দিল, তারা কি পেল? তারা কিছু পেলো না। তারা যদি দুটো প্রশ্ন করতো আমাকে, আমি তার জবাব দিতাম, কিন্তু গালাগাল দিয়ে তারা কি পেলো? তারা কিছু পেলো না, আমি গালাগালগুলো দেখলামই না। তিতন দেববর্মা বলছে 1980-তে কি হয়েছে। আমি 1980-র সব কিছু আমি বলতে পারবো না, তবে একটা মান্দাই গণহত্যা হয়েছে, সেটাও শুনেছি। তো আমি এগুলো পুরনো ইতিহাসে যেতে চাই না, জিনিসটা বুঝুন। আজকে যেটা হয়েছে এটা নিয়ে কথা বলি। পিছনে যেতে হলে আপনি অনেক কিছু করেছেন, আমি অনেক কিছু করেছি, আমাদের লোক অনেক কিছু করেছে, আপনার লোক করেছে। এগুলো তো একে অন্যের প্রতি অভিযোগ এনে
কতদিন মানে টিকে থাকবো? এটা তো হয় না। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আগামী দিনগুলো আমরা একসাথে ভালোভাবে থাকতে পারি কি পারি না, আগামী দিনগুলো আমরা একসাথে ভালোভাবে থাকতে পারি কি পারি না সেটা আমি জানতে চাইছি। রতিমোহন ত্রিপুরা রায়ট হলে আপনি দায়ী থাকবেন, তার কারণ হচ্ছে আমরা রায়ট হওয়ার মতো কোনো শব্দ ইউজ করিনি, আপনি ইউজ করছেন লাগাতার, তো সেটার জন্য আপনি এবং আপনারা দায়ী থাকবেন, এটা মনে রাখবেন কথাটা। হ্যাঁ, আমি আপনাকে বিনোদ দেববর্মা, আমি আপনাকে সমর্থন করি। 1949 অন এনআরসি যদি আপনি বলেন, আমি সমর্থন করি, আমার কোনো আপত্তি নেই। এবং সেই এনআরসিতে যে পদ্ধতিতে বাঙালিদের এনআরসি হবে সেই একই পদ্ধতিতে সকলের হতে হবে, মানে যে সম্পূর্ণ ভারতবর্ষে একই স্ট্রাকচারে যদি প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী ভাষিক গোষ্ঠীকে 1949 কাট অফ ডেট করে যদি এনআরসি করা হয় সবাইকে, ইনক্লুডিং বাঙালি, আমার কোনো আপত্তি নেই, পরিষ্কার কথা। ঠিক আছে, আমার মনে হয় 2 মিনিটের বেশি আমি ছিলাম। না বুঝে আমি কিছু বলি না, ঠিক আছে, আমি বুঝেই কথা বলি। হ্যাঁ, তো হোয়াট হ্যাপেন্ড ইন 1980 পুরো ইনফরমেশন নাই, এই জন্য কথা বলছি না তো। কিন্তু আমি যতটুকু জানি একটা মান্দাই গণহত্যা হয়েছে, সেটা পড়ছি, আমার কাছে বই এসছে। গণ আন্দোলনের ফলে এডিসি সিএ এর আওতার বাইরে রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে। দেখুন ভানুদেব বর্মা, এডিসির আওতায় খালি ত্রিপুরায় না, কিন্তু সমস্ত উত্তর পূর্বাঞ্চলে যতগুলো এডিসি আছে, আসামে যতগুলো এডিসি আছে এবং আইএলপি এরিয়া আছে, ইনার লাইন পারমিট, সবগুলোর বাইরে গেছে। সুতরাং প্রবলেম সলভড। আমার তো মনে হয় না আর এরপরে আর কোনো ধরনের সমস্যা থাকার দরকার আছে, প্রবলেম সলভ। আরিয়ান দেববর্মা, আমি হাওয়ায় কথা বলবো না। আপনি যদি যেগুলো কথা বলছেন সেগুলোর যদি কোনো ভিত্তি থাকে আমাকে দেবেন, আমি ওটা নিয়ে পড়াশোনা করতে রাজি আছি। এবং যে কেউ, সেটা যে কোনো জনগোষ্ঠী হোক, কেউ যদি অপরাধী, যে কোনো জনগোষ্ঠীতে প্রত্যেকটা লোক কিন্তু খারাপ হয় না। আমি আমার ভাষণেও ওইখানে বলেছিলাম, বক্তব্যেও বলেছিলাম, এবং প্রত্যেকবার বলি, একটা জনগোষ্ঠী, সম্পূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সবাই খারাপ হয় না, বেশিরভাগটাই ভালো। কিছু সংখ্যক থাকে, তাদেরকে আমরা কি বলি, দুষ্কৃতিকারী। সেটা আমার জনগোষ্ঠীতেও থাকতে পারে, আমার জনগোষ্ঠীতে থাকতে পারে। তো যদি কোনো দুষ্কৃতিকারী কোনো জনগোষ্ঠীতে থাকে এবং সমস্যার সমাধান না এনে তারা যদি সমস্যাটাকে আরও বিষিয়ে দিতে চায়, তাদের বিরোধিতা করা আমাদের কর্তব্য, আমরা করব, পরিষ্কার কথা। আমরা সলিউশন চাই এবং জাস্টিস চাই। যারা অন্যায় হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের জাস্টিস চাই, এর মধ্যে কোনো কথা নেই। আর বারবার এই কথাটা আমি শুনতে চাই না যে আমি 1.5 লাখ টাকা দিচ্ছি, তুমি কি কিছু দিচ্ছ না। আরে আমাকে তো দেওয়ার প্রশ্ন কেন আসছে? আর আপনাকে তো কেউ বলেনি দিতে, আপনি নিজের দিকে দিচ্ছেন, এটাকে জাহির করার দরকার নেই। আপনি দিচ্ছেন, ভালো, ধন্যবাদ, আপনি দিন, কেউ তো না করেনি। ওখানে ওরা যদি নিতে চায় সেই টাকা নেবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে লোকগুলোর ক্ষতি হলো, ক্ষয়ক্ষতি হলো, সেটা তো 1.5 লাখ টাকা দিয়ে পূরণ করা যাবে না। ওদের খাবারই জুটছে না ঠিক মতো, বাচ্চাগুলো দুধ পাচ্ছে না, ডিম পাচ্ছে না, আমি তো শুনে এসেছি। এরা কতদিন এইভাবে থাকবে? তাদের তো একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। তাদেরকে নিয়ে গিয়ে আবার ওই জায়গায় বসাতে হবে, তাদের বাড়িঘরগুলো ফিরিয়ে দিতে হবে, সেগুলো রিপেয়ার করতে হবে, সেই টাকা লাগবে। তাদের সম্পত্তি, সহায় সম্পত্তি, দোকানপাট, তাদের রোজগারের রাস্তা সব ধ্বংস হয়ে গেছে, সেইগুলো ঠিকঠাক করে তাদের বসাতে হবে। তাহলে আমরা চাইছি পার্মানেন্ট সলিউশন, কারোর সাথে কোনো ধরনের কনফ্লিক্টের তো কোনো ব্যাপার নেই, তো পরিষ্কার কথা। ঠিক আছে, ভালো থাকবেন। আমার মনে হয় যতটুকু জবাব দেওয়ার দিয়ে দিচ্ছি, আর বেশি কথা বলার দরকার নেই। আর যেগুলো মিথ্যাচার হচ্ছে সেগুলো আমাদের করা, আমি নিজেও যদি মিথ্যাচার করে থাকি সেটা আমাকে বলে দেবেন, আমি তার থেকে ক্ষমা চেয়ে নেব। আমার মিথ্যা কথা বললে আমি নিজেও মিথ্যা কথা বলি না, অন্যের কাছ থেকে মিথ্যা কথা শুনতেও চাই না। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, ওকে। না, মান্দাই ছাড়াও আমার অনেক কিছু জানা আছে, তো আমি পড়ছি, তো এখন অনেক কিছু জানছি আমি। এবং জানার পরে আমি এক এক সময় মানে কেঁপে উঠছি যে এত কিছু হয়ে গেছে ত্রিপুরায়, আমরা জানতামই না। সত্যি কথা, আমরা জানতাম না। আমাদের পাশের রাজ্য ছিল, আমি ছোটোর থেকে বড় হয়েছি আসামে, আমি জানতামই না অনেক কিছু। যাই হোক, আমি পুরোনো জিনিস নিয়ে কথা বলতে চাই না। আগামী দিন আগামী দিন আমরা একসাথে ভালোভাবে থাকবো, এই আশা করেই আমি লাইভ থেকে যাব। পরিষ্কার কথা। আর একে অন্যের উপর আরোপ দেওয়া বন্ধ করে দিন, লাভ নেই কিছু। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাঙালি, নমস্কার, ভারত মাতা কি জয়।